সরকারের মতো জনপ্রশাসনের পদ চিরস্থায়ী নয়। ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী দুর্নীতির সঙ্গে কোনো আপোষ না করার আহ্বান। একটি সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদ কারো জন্য চিরস্থায়ী নয়। বিএনপি সংস্কার নয়, ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়। 17 বছরের লুটপাট ও শোষণের ইতিহাস ভুলে যাওয়া চলবে না, এনসিপির জাতীয় কনভেনশনের নেতারা। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। যে এত বড় লুটপাটের রাজ্য, যেটার ফলে একটা গণঅভ্যুত্থান হতে হলো, হাজারের অধিক মানুষকে জীবন দিতে হলো, এত মানুষকে রক্ত দিতে হলো, ইতিহাসগুলো যেন আমরা ভুলে না যাই, এই শোষণগুলো যেন আমরা ভুলে না যাই। মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক হত্যা চেষ্টা মামলার চার্জশিট আদালতে। আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 40 জন। ঢাকার বিভিন্ন এলাকা থেকে 58 জন চাঁদাবাজ গ্রেফতার, জানালো ডিএমপি। অপরাধীদের পালানোর পথ বন্ধ করতে হটস্পটগুলোতে বিশেষ ব্লক রেইড। আমন্ত্রণ নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি নাফিসা জামান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের মতো জনপ্রশাসনের পদও কারো জন্য চিরস্থায়ী নয়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থে দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপোষ করবে না সরকার। রবিবার সকালে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথাই বলেন তিনি। সরকার প্রধান বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করছে সরকার, যেখানে থাকবে না কোনো বৈষম্য। সচিবালয় থেকে হেঁটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ পরই উদ্বোধন করেন 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন। বার্ষিক এই আয়োজনে অংশ নিয়েছেন 64 জেলার ডিসি, 8 বিভাগের কমিশনার ও সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসন সঠিকভাবে কাজ করেছে বলেই 12 ফেব্রুয়ারি নির্বাচনের জনরায়ে তা প্রতিফলিত হয়েছে। একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছে। বিগত 12 তারিখের নির্বাচন সরাসরি এই দেশের জনগণ সরাসরি ভোটের মাধ্যমে। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশা থাকা থেকে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। স্বাভাবিকভাবেই জনগণ সরকারের প্রতিটি কাজের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষার একটি বাস্তব প্রতিফলন দেখতে চাইবে। প্রতিটি পদে গুরুত্বপূর্ণ, তবে কোনোটি চিরস্থায়ী নয় বলেন সরকার প্রধান। প্রশাসনের কর্মকর্তাদের দেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকার উপর জোর দেন তিনি। বলেন, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়। সুশাসন বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি আমরা করতে চাইছি। সুশাসনের জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব এবং অবশ্যই জবাবদিহিতা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে নির্বাচনের আগে দেয়া সব ওয়াদা এবং জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়নের কথাও। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। উদ্বোধনী অধিবেশন শেষে জেলা প্রশাসকদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী। শোনেন মাঠ পর্যায়ের নানা সমস্যার কথা, সমাধানের নির্দেশনাও দেন তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপি সংস্কার চায় না, ক্ষমতা আঁকড়ে ধরতেই সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে দলটি, এমন মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, সরকার জনগণের রায় অস্বীকার করছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করা তাদের দায়িত্ব ছিল, তারা তা করেনি বলে অভিযোগ করেন তিনি। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, 17 বছরের লুটপাটের ইতিহাস, শোষণ ভুলে যাওয়া যাবে না। দুপুরে রাজধানীর কাকরাইলে এনসিপির জ্বালানি অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট শীর্ষক জাতীয় কনভেনশনে এসব কথা বলেন তারা। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। নির্বাচিত প্রতিনিধিত্বের উপরে যে দায়িত্ব অর্পিত হয়, সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা,
সেখান থেকে তারা এখনো বেরোয় আসতে পারেননি। বিগত 16-17 বছরের যে এত বড় লুটপাটের রাজ্য, যেটার ফলে একটা গণঅভ্যুত্থান হতে হলো, হাজারের অধিক মানুষকে জীবন দিতে হলো, এত মানুষকে রক্ত দিতে হলো, ইতিহাসগুলো যেন আমরা ভুলে না যাই, এই শোষণগুলো যেন আমরা ভুলে না যাই। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। তবে অভিযোগে সংশ্লিষ্টতা না পাওয়ায় 127 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। 2024 সালের 19 জুলাই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় গুলিতে আহত ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক এই মামলা দায়ের করেছিলেন। শেখ হাসিনা সহ 129 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো 100 থেকে 150 জনকে সেখানে আসামি করা হয়েছিল। তদন্ত শেষে গত 20 এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন এসআই ফেরদৌস জামান। রাজধানী সহ সারা দেশে অপরাধ মুক্ত সমাজ গড়তে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ অভিযানে গত 48 ঘন্টায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে 58 জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা জানান ডিএমপি কমিশনার মোহাম্মদ সাখাওয়াত। তিনি আরো বলেন, অপরাধীদের পালানোর পথ বন্ধ করতে চিহ্নিত হটস্পটগুলোতে চলছে বিশেষ ব্লক রেইড। শান্তি ও জননিরাপত্তা নিশ্চিতে 1 মে থেকে মাঠে নেমেছে পুলিশ ও বিশেষ বাহিনী। চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে নেওয়া হয়েছে সমন্বিত নিরাপত্তা কৌশল। গত 48 ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 58 জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ডিএমপি কমিশনার জানান, শুধু রাস্তাঘাটে নয়, অনলাইনেও বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। এরই মধ্যে অনলাইন প্রতারণায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারও করা হচ্ছে। অনলাইন জুয়া পরিচালনাকারী এবং ডিজিটাল প্রতারণায় জড়িত চক্রের সদস্যদেরকেও আটক করা হচ্ছে। তাদের ব্যবহৃত মোবাইল, সার্ভার, ল্যাপটপ সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে যারা অপরাধ করার চেষ্টা করছে তাদের নেটওয়ার্ক ধ্বংস করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শীর্ষ সন্ত্রাসীদের উপদ্রব নেই, কিছু মিডিয়াম লেভেল বা তাদের নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাস করে বা ইত্যাদি করে, তারা নিজেদের মধ্যে নিজেরা হয়তো মারামারি করে, কিন্তু জনগণের উপরে আক্রমণটা তেমন একটা নেই। তারপর আমরা তাদেরকে মনিটরিং করতেছি, তাদেরকে অ্যারেস্টের জন্য মনিটরিং আছে, গোয়েন্দা তথ্য দিয়ে তাদেরকে অ্যারেস্টের প্রক্রিয়া চলছে। সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে এবং অপরাধীদের ধরতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। জিরো টলারেন্স নীতিতে আমাদের অভিযান অব্যাহত আছে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। দেশের 3 জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত 11 জন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেটের ট্রাক পিকআপের সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো 8 জন। চাঁপাইনবাবগঞ্জে ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন আরো 2 জন। কুমিল্লায় সড়কে প্রাণ হারান আরো 1 জন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেট শহর থেকে পিকআপে করে দক্ষিণ সুরমার দিকে যাচ্ছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। কথা ছিল বিল্ডিং এর ছাদ ঢালাই করবেন, পাবেন মজুরি। রোববার সকালে তারা যখন দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় পৌঁছান, তখন বিপরীত দিক থেকে আসা একটি কাঠ বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 4 জন, আহত হন আরও বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে সিলেট এজিএম ওসমানী মেডিকেলে পাঠালে সেখানে আরও 4 জনের মৃত্যু হয়। নিহতদের বেশিরভাগের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে। মেডিকেল আইয়া উনি আমার ভাইজি জামাই লাইছে, তোমার ভাইজি জামাই মরে গেছে, আমি বিশ্বাস করছি না। তারা নিরাপত্তা নাই এদের, এরা সবসময় পিক আপে যাতায়াত করে। হাসপাতালে আহত আরো 8 জন চিকিৎসা নিচ্ছেন। 8 জন আছে, আমরা 8 জন এখানে এন্ট্রি করছি এবং এখানে আছে, এখানে সম্ভবত সুরখাল হবে। এরপর আমরা থানাতে অলরেডি আমরা থানাতে হস্তান্তর করে দিয়েছি, 8টা লাশই হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায় চালক পালিয়ে গেলেও আটক করা হয়েছে সহকারীকে, জব্দ করা হয়েছে দুর্ঘটনা কবলিত ট্রাকটি। খোঁজ খবর নেওয়া হচ্ছে, এখন আইন প্রক্রিয়া একজন আটক আছে বেলফার, কিন্তু থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে, প্রক্রিয়াধীন আছে। এদিকে সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ হলেও পালিয়েছে চালক। এছাড়াও কুমিল্লার দেবিদ্বারে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে বাবার মোটরসাইকেল থেকে
ছিটকে পড়ে এক শিশু নিহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে একজন তথ্য বিশেষজ্ঞ নিয়ে একটি পরামর্শ কমিটি এবং পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রবিবার সকালে রাজধানীর তথ্য ভবনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, অতীতের অনেক সরকারই গণমাধ্যমকে শত্রু হিসেবে বিবেচনা করেছিল, তবে বর্তমান সরকার সেই ধারা পরিবর্তন করতে চায়। মন্ত্রী আরও জানান, পেশাদারিত্ব বজায় রাখতে এবং সাংবাদিকদের সুরক্ষায় সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে। অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্বরা বলেন, রাজনীতির সুস্থ ধারা নিশ্চিত না হলে গণমাধ্যমের কাঙ্ক্ষিত স্বাধীনতা সম্ভব নয়। এবারের মুক্ত গণমাধ্যম দিবসে তথ্য মন্ত্রণালয় এই যে কাজটা করতে চায়, এই কাজটা করার উদ্যোগের মধ্য দিয়ে আমরা মুক্ত গণমাধ্যম এবং দায়িত্বশীল গণমাধ্যম কাজের আমাদের দায়িত্বকে আমরা শুরু করতে চাই। সংবাদ মাধ্যম দেশ এবং জাতিকে যেমন এগিয়ে নিয়ে যেতে পারে, আবার জাতির সুন্দর নষ্ট করতে পারে। এই ক্ষেত্রে সংবাদ মাধ্যমকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চট্টগ্রামে একীভূত হওয়া 5 ব্যাংকের জমানো টাকা ফেরত ও হেয়ার কাট পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন গ্রাহকরা। 5 ব্যাংক হলো এক্সিম ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী। রোববার বেলা 11টার দিকে নগরের খাতুনগঞ্জ এলাকায় ইউনিয়ন ব্যাংকের একটি শাখায় এই বিক্ষোভ শুরু হয়। এ সময় খাতুনগঞ্জ শাখায় ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তাদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন। এরপর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, একীভূত করার দোহাই দিয়েই কষ্টার্জিত জমানো টাকা থেকে হেয়ার কাটের তারা কোনোভাবেই মেনে নেবেন না। আমাদের টাকার কি কোনো দাম নাই? আমরা কষ্ট করে তো টাকাগুলো উপার্জন করছিলাম, তাহলে আমাদের টাকার মূল্য কোথায়? ব্যাংকে টাকা রাখছে, এটাই আমরা অসহায়ের মধ্যে পড়ে গেছি, সংসারের ভরণ পোষণ চালাইতে পারতেছি। চট্টগ্রামে একীভূত 5 ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ইউনিয়ন, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। আর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরাম হোসেন। আকরাম, ব্যাংকের নিরাপত্তার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন, আর গ্রাহকরা কি বলছেন এই মুহূর্তে জানাবেন। ধন্যবাদ। আমরা আজকে সকাল 11টা থেকে যেই পরিস্থিতি দেখতে পাচ্ছি, আসলে চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায় ব্যাংকপাড়ায় একটি অচলাবস্থা সৃষ্টি হয়েছে, যেখানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং একীভূত 5টি ব্যাংকের টোটাল 5টি খাতুনগঞ্জে অবস্থিত 5টি ব্যাংকের শাখায় আমানতকারীরা বিক্ষোভ কর্মসূচি চালায় এবং তারা ভেতরে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে এবং তাদের দাবি দেওয়া ছিল হচ্ছে তাদের লেনদেন স্বাভাবিক করা এবং একই সাথে হেয়ার কাট বাতিল করার দাবি জানিয়েছেন। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষ বলছেন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তারা আমানতকারী এবং ব্যাংক কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যবস্থা গ্রহণ করছিলেন। এবং একই সাথে প্রথমে ইউনিয়ন ব্যাংকে তালা লাগিয়ে দিলেও পরবর্তীতে যখন আমানতকারীরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে তালা লাগাতে যায় তখন পুলিশ কিন্তু তাদেরকে তালা লাগাতে দেয়নি। অন্যদিকে অন্যান্য ব্যাংকের যে শাখাগুলো আছে খাতুনগঞ্জে অবস্থিত, সেই শাখাগুলোতেও কিন্তু পুলিশের মধ্যস্থতায় তারা তালা লাগায়নি। তবে আমানতকারীরা যেটি জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে যদি তাদের লেনদেন স্বাভাবিক করা না হয় এবং হেয়ার কাট বাতিল করা না হয়, তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। নাদিরা। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেন, সীমান্ত দিয়ে কোরবানির পশু যাতে অবৈধভাবে দেশে ঢুকতে না পারে সেজন্য সরকার কঠোর নজরদারি করবে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আমাদের কোরবানির যে পরিমাণ সেটা 1 কোটির উপরে আছে। আমরা আশা করি পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই।
সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই আয়োজন হবে রাত ৯টায়। ইতিমধ্যে এই সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বাকি একটি আসনে এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধতা পেলেও আইনি জটিলতা কাটেনি, কারণ একই দল থেকে দৌড়ে আছেন মনিরা শারমিন, যার প্রার্থিতা ইসি বাতিল করলেও চলছে আইনি লড়াই। এখন বিষয়টি নির্ভর করছে আদালতের আদেশ বা ১২ মে হতে যাওয়া সম্ভাব্য ভোটের ফলাফলের উপর। কাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির হলেও এর ঢেউ লাগে বাংলাদেশেও। বিশ্লেষকরা বলছেন, সীমান্ত, তিস্তা বাণিজ্য থেকে শুরু করে কূটনীতি, রাজ্যের ক্ষমতার পাল্লা বদল দেশের জন্য, বাংলাদেশের জন্য তৈরি করতে পারে নতুন সম্ভাবনা, বাড়াতে পারে চ্যালেঞ্জও। পশ্চিমবঙ্গ বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী রাজ্য। ভৌগোলিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে ঘনিষ্ঠ এই রাজ্যের রাজনৈতিক পরিবর্তন তাই শুধু কলকাতায় সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পৌঁছে যায় ঢাকাতেও। বিশ্লেষকরা বলছেন, তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতা এলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে। সাংস্কৃতিক যোগাযোগ, সীমান্তবর্তী মানুষের যাতায়াত এবং বাণিজ্যে ইতিবাচক ধারাবাহিকতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে বহু প্রতীক্ষিত তিস্তা পানি বন্টন চুক্তিতে সুরাহার সম্ভাবনা কম। তিস্তা, তার আগে একটু গঙ্গা চুক্তিটা নিয়ে কথা বলা, কারণ এই বছর ২০২৬ সালেই হচ্ছে এই চুক্তিটা রিনিউ করতে হবে এবং সত্যিকার অর্থে তারেক রহমানের এই বর্তমান নেতৃত্বাধীন বর্তমান সরকারের জন্য একটা এসিড টেস্ট। অন্যদিকে বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্র ও রাজ্যের নীতিগত সমন্বয়ে বড় সিদ্ধান্ত দ্রুত এগোতে পারে। বিশেষ করে তিস্তা চুক্তি বা আঞ্চলিক অবকাঠামো ইস্যুতে নতুন গতি আসার সম্ভাবনা রয়েছে। যে অ্যাপয়েন্ট হয়েছে দীনেশ ত্রিবেদী নতুন হাই কমিশনার, অনেক বছর পর একজন বাংলা ভাষাভাষী হাই কমিশনার বাংলাদেশে এসছেন। উনি পলিটিক্যাল অ্যাপয়েন্টি। ভারতের কেন্দ্রীয় সরকারও বেশ আন্তরিক বাংলাদেশের বর্তমান সরকারের সাথে একটা সুসম্পর্ক রক্ষা করার জন্য। তবে সীমান্তে কড়াকড়ি অভিবাসন ইস্যুতে চাপ এবং নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে নতুন উত্তেজনার শঙ্কাও রয়েছে। ফলে পশ্চিমবঙ্গের ভোটের ফল যাই হোক, বাংলাদেশের জন্য সামনে থাকছে সুযোগ ও সতর্কতার দ্বৈত বাস্তবতা। বিশ্লেষকদের মতে শেষ পর্যন্ত লাভ ক্ষতি অনেকটাই নির্ভর করবে ঢাকা কতটা দক্ষতার সঙ্গে দিল্লি ও কলকাতার রাজনৈতিক সমীকরণ সামাল দিতে পারে তার উপর। আসমা তুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ এখন বাংলাদেশের পথে রয়েছে। সোমবার ঢাকার শাহজালাল বিমানবন্দরে তার মরদেহ পৌঁছানোর কথা রয়েছে। শনিবার লিমনের মরদেহবাহী ফ্লাইট যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো বিমানবন্দর থেকে রওনা হয়। এদিকে নিহত আরেক বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। স্থানীয় সময় বুধবার ট্যাম্পার স্থানীয় ইসলামিক সোসাইটি মসজিদে বাদ জোহর জানাজা শেষে আগামী ৬ মে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এদিকে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ২ পিএইচডি শিক্ষার্থীর স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা দিয়েছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যুদ্ধ বন্ধে তেহরানের দেয়া ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন প্রতিশ্রুতি দিলেও তেহরানের বিরুদ্ধে ফের সামরিক অভিযানের হুমকিও দিয়েছেন তিনি। এদিকে লেবাননে গত ২৪ ঘন্টায় অন্তত ৫০ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে হত্যা করেছে অন্তত ৪১ জনকে। ভাঙা বেঞ্চ আর ধসে পড়া দেয়াল, জরাজীর্ণ ফ্লোরে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্রের আঘাতে মিনাবের স্কুলটিতে ঝরে পড়ে ১৬৮ ইরানি শিক্ষার্থীর প্রাণ। তেহরান চায় বিচার, তবে শিশু হত্যার মতো জঘন্য অপরাধে মোটেও অনুতপ্ত নয় ওয়াশিংটন, বরং পরমাণু চুক্তি করতে চাপ সৃষ্টি করছে তেহরানের উপর। জলসীমায় বসিয়েছে নৌ অবরোধ। উত্তেজনা প্রশমনে ইরানের জলসীমা থেকে মার্কিন নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো ১৪টি প্রস্তাব রেখেছে তেহরান। শর্ত দিয়েছে আশপাশ থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের। আর হরমুজ ইস্যুতে মীমাংসার পর চলবে পরমাণু ইস্যুতে আলোচনা। শর্তগুলো পর্যালোচনার প্রতিশ্রুতি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, যদিও তিনি সাফ জানিয়েছেন তাকে সন্তুষ্ট করার জন্য প্রস্তাবগুলো যথেষ্ট নয়, উল্টো দিয়েছেন তেহরানে হামলার হুমকি। তারা চুক্তি চায়, তবে অসদাচরণ করলে আমরা সামরিক অভিযানের পথেই হাঁটব। যুদ্ধবাজ মার্কিন প্রশাসনের আগ্রাসী আচরণের সমালোচনা চলছেই। জাতিসংঘ জানিয়েছে ইরান যুদ্ধের ব্যয় দিয়ে বিশ্বের ৮৭ লাখ ক্ষুধার্ত, রোগাক্রান্ত ও বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব ছিল।
এদিকে যুক্তরাষ্ট্র ইরান কূটনীতির পথে হাঁটলেও লাগামহীন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গেল 24 ঘন্টায় অন্তত 50 বার বিমান হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে, হত্যা করেছে নারী শিশুসহ বহু মানুষকে। দক্ষিণ সীমান্তবর্তী এলাকা জুড়ে এখন বিস্ফোরণের কালো ধোঁয়া। ইসরায়েলি বর্বরতা থেকে বাদ যায়নি ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় স্থাপনাও। জবাবে নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নীরব দাস, নিউজ 24। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ গড়িয়েছে তৃতীয় মাসে। বৈশ্বিক জ্বালানি সংকটে বিশ্বজুড়ে বেড়েছে সব ধরনের জিনিসপত্রের দাম। নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া হয়, নাভিশ্বাস উঠেছে সাধারণ মার্কিনীদেরও। তবে এমন চাপের মাঝেও কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে চলতি বছরের প্রথম প্রান্তিকে মার্কিন অর্থনীতিতে 2% প্রবৃদ্ধি হয়েছে। একদিকে মূল্যস্ফীতি ও ঋণের সুদহার বৃদ্ধি, অন্যদিকে শেয়ার বাজারে চাঙা ভাব। এই দুয়ের অদ্ভুত সমীকরণের সামনে দাঁড়িয়ে মার্কিন ভোটাররা। প্রযুক্তির দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার বিপুল বিনিয়োগে ভর করে বছরের শুরুতেই ঘুরে দাঁড়িয়েছে মার্কিন অর্থনীতি। শুল্ক বৃদ্ধি ও যুদ্ধের প্রভাব সত্ত্বেও প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে 2%। তবে হরমুজ প্রণালী বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাগামহীন। যুক্তরাষ্ট্রে জ্বালানি থেকে নিত্যপণ্যের দাম এখন আকাশছোঁয়া। মার্চে মূল্যস্ফীতি ঠেকেছে 3.3%। এই মূল্যস্ফীতির কারণে ঋণের সুদহার কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফেডারেল রিজার্ভ। বাড়ি কেনার মর্টগেজ রেট বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের উপর বিশাল আর্থিক চাপ তৈরি হয়েছে। এত সংকটের মাঝেও শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বিনিয়োগকারীদের স্বস্তি দিচ্ছে। তবে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাগ্য নির্ভর করবে তিনি সাধারণ মানুষের এই জীবনযাত্রার ব্যয় কতটা কমাতে পারবেন তার উপর। নিবির আমিন, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।